নতুন বাজেট নতুন সরকারের জন্য একরকম অ্যাসিড টেস্ট। 9.5 লাখ কোটি টাকার হিসাবে একদিকে উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য, অন্যদিকে রয়েছে প্রায় 7 লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের কঠিন পরীক্ষা। এর মাঝেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জ্বালানি ব্যয় সামলে ফেলা কিংবা IMF এর শর্ত সামাল দেওয়ার বড় চ্যালেঞ্জ সরকারের সামনে। তাই প্রশ্ন উঠছে, এই বাজেট কি সত্যি বিনিয়োগে আস্থা ফিরাবে? যদি তা না হয়, তাহলে এলডিসি গ্র্যাজুয়েশনের চাপ কিভাবে সামাল দেবেন ব্যবসায়ীরা? এই সব নিয়ে আজকের দ্য বিজনেস, আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCC এর সাবেক প্রেসিডেন্ট এবং মীর গ্রুপের চেয়ারম্যান মীর নাসির হোসেনকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। অনেক অনেক স্বাগত। মীর নাসির হোসেন, আপনি অনেকদিন পর যমুনা টিভির স্টুডিওতে আমার আর আপনার সামনাসামনি কথা হচ্ছে, এবং আপনি যখন এসেছেন স্টুডিওতে তখন আমরা মাত্রই নতুন অর্থ বছরের বাজেট প্রস্তাব হতে দেখলাম। সেটি কেমন হবে সেটা পাশ হলে বোঝা যাবে, সংসদের অধিবেশন তো এখনও চলছে। কিন্তু আপনার কাছ থেকে এই বাজেট নিয়ে প্রতিক্রিয়া না জানলেই নয়, সেজন্য আমি এবারের বাজেট দেখে আমি কিছুটা কনফিউজ। আপনাদের ভিতরে এই কনফিউশন কাজ করেছে কিনা জানি না। একদিকে সরকার বলছেন যে আমরা বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে চাই, ব্যবসায়ীদের জন্য সমস্ত সুযোগ সুবিধা দিতে চাই এবং সেজন্য ফ্যাসিলিটেট করার জন্য যা করা দরকার সেটা আমরা করব। কনসিডারিং দ্য ফ্যাক্ট, NBR আবার বলছে কর ছাড় এবং প্রণোদনা কমে যাবে, রাজস্ব আদায়ের চাপ বাড়বে এবং কোনো ধরনের ছাড় বা প্রণোদনার প্রবণতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ব্যবসায়ীরা আসলে মিশ্র বার্তা পেলেন কিনা এবারের বাজেট থেকে, নাকি এখনকার অর্থনৈতিক বাস্তবতায় ঠিকই আছে বাজেট? টু বি অনেস্ট বলতে গেলে এটা একটা অনেক দিন পরে একটা আমরা প্র্যাগমেটিক বাজেট যেটা বলে সেটা দেখেছি। কেননা অর্থমন্ত্রী আমাদের বলেছিলেন যে উনি একটা ইনক্লুসিভ বাজেট করতে চান, সবার জন্যে তার বাজেটের প্রতিফলন থাকতে হবে। দ্যাট হ্যাজ হ্যাপেন, এটা দৃশ্যমান। তো এখন এখানে অনেক একটা বাজেটে আমাদের মতো দেশে অনেক চ্যালেঞ্জ। আমাদের দারিদ্র একটা বড় চ্যালেঞ্জ, আমাদের গ্যাসের নিরাপত্তা একটা চ্যালেঞ্জ, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একটা চ্যালেঞ্জ, আমাদের রুল অফ লর একটা চ্যালেঞ্জ, সুশাসনের চ্যালেঞ্জ। এর মাঝ দিয়ে কিন্তু সরকারি নতুন সরকার এসে একটা বাজেট দিলেন এবং তারা উত্তরাধিকার সূত্রে যেটা পেয়েছেন একটা ভঙ্গুর অর্থনীতি। কারণ এই অর্থনীতির সমস্ত সামষ্টিক সুযোগ যেগুলি রয়েছে, অর্থনীতির সামষ্টিক সুযোগ, তার সবই নিম্নগামী। সেই পরিস্থিতিতে একটা বাজেট একটা খুব সোজা কাজ ছিল না। তো আমি মনে করব যে এটা আমরা ব্যবসায়ীরা মনে করি যে ইট ইজ রিলেটিভলি মাচ বেটার বাজেট দেন এভার। তো এখানে চ্যালেঞ্জ তো আছেই, বাজেট তো চ্যালেঞ্জ থাকবেই। তার যেটা আপনি বললেন যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থায়ন একটা বিরাট সমস্যা। কারণ আমাদের ট্যাক্স জিডিপি রেশিও কম, ট্যাক্সের বেস যেটা আমরা নেট অনেক সময় বলি সেটা সম্প্রসারিত নয়। যারা ট্যাক্স দেন তারাই বা পর্যায়ী ট্যাক্স দিতে বাধ্য হন এবং তারা শুধু আমাদের ব্যবসায়ী বন্ধু বলেছেন যে আমরা শুধু আমাদের ট্যাক্স দিই না, যারা ট্যাক্স দেয় না তাদের ট্যাক্সও দিই, কারণ সরকারের ঘাটতি তো পূরণ করতে হবে। সেই জায়গাটা থেকে সেই চ্যালেঞ্জটা রয়েছে, বাস্তবায়নের চ্যালেঞ্জ রয়েছে। তবে উল্লেখযোগ্য হলো কিছু কিছু জিনিসে উল্লেখযোগ্যভাবে এখানে অ্যাড্রেস করা হয়েছে। যেমন আমরা দীর্ঘদিন ইনকাম ট্যাক্সের একটা জিনিস নিয়ে সরকারের সাথে অনেকবার দিন দরবার করেছি বিগত অনেক বছর ধরে। সেটা হলো সোর্সে যেটা ইনকাম ট্যাক্সটা কেটে না হয়, TDS যেটা ডিডাক্টেড অ্যাট সোর্স, সেটা ফাইনাল অ্যাসেসমেন্ট করে দেওয়া হতো। তাতে কী হতো যে আমি আয় করছি না প্রকৃতপক্ষে, কিন্তু সেখানে আমার আয়ের অনেক বেশি হারে কর দিতে হচ্ছে। কোনো সময় যে সর্বনিম্ন যে স্ল্যাব তার থেকে সর্বোচ্চ যে স্ল্যাব তার থেকে দ্বিগুণ দিতে হয়েছে। এটা আমরা দীর্ঘদিন বোঝাতে সক্ষম হইনি। এবার একটা রিয়েলাইজেশন এসছে, বাজেটে বলা হয়েছে যে এটা প্রপার অ্যাসেসমেন্ট করার পরে প্রয়োজনে সমন্বয় করা হবে বা এটা রিফান্ড দেওয়া হবে। এটা আমি মনে করি যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট দ্যাট উই হ্যাভ রিসিভ ফ্রম দ্য বাজেট। তারপরে সরকার সাধারণ মানুষের জন্য যথেষ্ট দিক নির্দেশনা, যেমন 7টা আইটেমের যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস, চাল, গম, চিনি, এই সমস্ত যেগুলো, সেটার শুল্ক প্রত্যাহার করেছে। এটা হলো দ্রব্যমূল্য যাতে একটা নিয়ন্ত্রণে থাকে এবং সাধারণ মানুষ যেন স্বস্তি পায়। আবার দেখবেন যে তরুণ উদ্যোক্তাদের জন্য ফ্যাসিলিটেট করার চেষ্টা করা হয়েছে। কন্টেন্ট ক্রিয়েটার, তারপরে ফ্রিল্যান্সার, এদের কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তারপরে ফার্মাসিউটিক্যালের র মেটেরিয়ালগুলি এগুলি ইম্পোর্টের আপনার ডিউটি কমানো হয়েছে। লাইফ সেভিং কতগুলি জিনিস, স্ট্রেনটেনিং, ডায়ালিসিসের যেগুলি রয়েছে, এই সমস্ত বেশ কিছু আইটেম সেগুলির মধ্যে কর কোনো কোনো জায়গায় রহিত করা হয়েছে, কোনো জায়গায় কমানো হয়েছে। তো এইগুলি দেখলে, এবং যদিও পুঁজিবাজার সম্বন্ধে খুব সুনির্দিষ্ট না থাকলে কতগুলি দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সামগ্রিক যে পর্যালোচনা করা যায় বাজেট কিন্তু ইতিবাচক। চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে পারেন যেটা আমি বললাম, প্রায় 6,95,000 কোটি টাকার রেভিনিউ কালেকশন। এই বছর আমাদের ছিল 6,65,000, সেটাও আপনার 1,00,000 কোটি টাকা এখন ঘাটতি রয়েছে। এই পরিস্থিতিতে যতই আপনার স্ট্রেস দেন, এটা খুব ডিফিকাল্ট হবে। কারণ আপনি এনবিআর চেয়ারম্যান সাহেব বলেছেন, এবং বাজেট আমরা দেখেছি যে অনেক জায়গায় কর ছাড় উঠিয়ে দেওয়া হয়েছে, কোনো জায়গায় নতুন কর আরোপ করা হয়েছে। এটা হতেই পারে, কিন্তু এত বড় একটা গ্যাপ কীভাবে পূরণ হবে আমি জানি না। আমি একটা প্রশ্ন জুড়ে দিই জনাব নাসির হোসেন, সেটা হচ্ছে যে 7,00,000 কোটি টাকার যে প্রায় টার্গেট, এনবিআর চেয়ারম্যানের দায়িত্ব বর্তমান যিনি, এটা কিছুদিন পরে শেষ হচ্ছে, কিন্তু উনি বারবার একটা কথা বলছেন যে আমরা একটু কর জালের আওতা বাড়াবো, এবং সেই কর জালের আওতা বাড়াতে গিয়ে নতুন 2টা ডাইমেনশন গভর্নমেন্ট বারবার বলেছে এবার। একটা হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকেও একটা মিনিমাম ভ্যাটের আওতায় বা করের আওতায় নিয়ে আসা এক, এবং প্রান্তিক মানুষকে ট্যাক্সের ভেতরে আনা, যারা হয়তো প্রান্তিক মানুষে থাকেন, নগদ টাকায় লেনদেন করেন, তাদেরকেও ট্যাক্সের এই মানে করজালের আওতায় আনা। এই দুটাকে আপনার চ্যালেঞ্জ মনে হয় কিনা? এটাকেও চ্যালেঞ্জ মনে হয় কিনা যে সরকার যখন এতটা ডেসপারেট হয়ে যাবে রাজস্ব আদায়, তখন এক্সিস্টিং করদাতাদের উপরে আবারও নতুন করে চাপ বাড়বে, যেটা সবসময় বাংলাদেশে হয়? হ্যাঁ, মানে জাল প্রসারিত করার জন্য তারা যেটা ক্ষুদ্র ব্যবসায়ী পর্যায়ে 0.20 যেটা করা হয়েছে, এটাতে করের জাল প্রসারিত হবে। তারপরে কয়েকটা জায়গায় বিআইএনটিআইনের উপরে যারা রয়েছেন তাদের অ্যাকাউন্টস খুললে বা তাদের ব্যবসা করে তাদের কর দিতে হবে। আসলে তো অনেকগুলি মেজার নিতে হবে, তার মধ্যে এগুলি একটা মেজার যেটা দিয়ে জাল বৃদ্ধি পেতে পারে। কিন্তু যতই বাড়ুক, যে ঘাটতিটা, এটা কিন্তু এক বছরে পূরণ করা সম্ভব নয়। কারণ ট্যাক্স জিডিপি রেশিও আপনার 6.4 or 8 সামথিং লাইক দ্যাট, হুইচ ইজ ভেরি লো। এটাকে পর্যায়ক্রমে 9% উপরে নিয়ে যাওয়ার একটা ঘোষণা দেখলাম বাজেটে। তো এটা টাইম লাগবে। আপনার যেটা দীর্ঘদিন আমরা করতে পারিনি, আমরা অটোমেশন করতে পারিনি, ডিজিটালাইজেশন করতে পারিনি, আমাদের মাইন্ডসেটটা ঠিক করতে পারিনি, সুশাসন প্রতিষ্ঠিত করতে পারিনি, সেটা ওভারনাইট এক বছরে কীভাবে হবে? এটা হবে হয়তো পর্যায়ক্রমে, সময় লাগবে আর কি। সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এবং অর্থমন্ত্রী কিন্তু তার একটা সেভিং স্টেটমেন্ট দিয়েছেন পরের দিন আপনার প্রেস কনফারেন্স যে 80%ও যদি অ্যাচিভ হয় বাজারে, তাহলে হি উইল বি হ্যাপি। দিস ইজ এ প্র্যাগমেটিক অ্যাপ্রোচ। হয়তো টার্গেটটা একটু বেশি ধরা হয়েছে যাতে যতখানি করা যায়। কারণ বাংলাদেশের ইতিহাসে তো মানে ডেফিসিট নয় এরকম বাজেট বোধহয় একবারই হয়েছে 1993-তে সাইফুর রহমান সাহেবের সময়। তারপরে কিন্তু ঘাটতি বাজেট করা হয়েছে। এবছরও ঘাটতির পরিমাণ জিডিপি 3.6%। তো এখানে আমাদের সংখ্যাটা, চ্যালেঞ্জগুলির মধ্যে আরেকটা সংখ্যা হচ্ছে ব্যাংক সরকার যখন আভ্যন্তরীণ সূত্র থেকে প্রায় 1,27,000 কোটি টাকা নেবেন, সেটা তো মোটামুটি ব্যাংক সঞ্চয়পত্র এইগুলি থেকে। এইগুলি যখন হয় তখন কিন্তু আমাদের অসুবিধা হয়েছে যে আমাদের বরোয়িংয়ের একটা ইম্প্যাক্ট পড়ে। এমনি তো কন্ট্রাকশন ইমিউনিটি পলিসি, এখানে ক্রেডিট গ্রোথের চিত্র খুবই দুর্বল, 7.4%। তারপরে ব্যাংকগুলি মানে ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল লোনে দিতে অনীহা, কারণ তারা চলে একটা ইজি আর্নিংয়ের পথ রয়েছে, যে গভর্নমেন্ট বন্ড, ট্রেজারি বন্ড কিনে যদি তারা লাভবান হয়, তাহলে তারা রিস্কি ভেঞ্চারগুলিতে যাবে কেন? এটা একটা কমফোর্ট জোনে থাকতে চায়, এবং যার জন্য দেখেছেন এবার অনেকগুলি ব্যাংকের প্রায় 70% অফ দ্য ইনকাম, আফটার ট্যাক্স ইনকাম, আপনার এই গভর্নমেন্ট বন্ডের সুদের থেকে এসছে। তো এই একটা পরিস্থিতিতে গভর্নমেন্ট যখন প্রাইভেট সেক্টরের সাথে বড়োইংয়ে কম্পিটিশন আসে, তখন তো আমরা শঙ্কিত হই যে আমরা কি রাইট টাইমে রাইট ফাইন্যান্সিংটা গভর্নমেন্ট থেকে পাবো। কেননা যেটা রেশনাল সেটা হচ্ছিল পুঁজিবাজার সুগঠিত হওয়া যায়। কেন ইকুইটিটার ইম্প্যাক্ট অনেক ভালো প্রজেক্টগুলিতে। ইকুইটি না হয় আমরা ডেট ড্রিভেন হয়ে গেছে, ইকুইটি পাচ্ছি না, আমাদের ডেট তো কস্টলি,
এবং যার জন্য আজকে যে আর্থিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে তার একটা অন্যতম কারণ, যদিও অন্য কারণগুলি অনেক বড়, যে ব্যাংকে থেকে প্রচুর টাকা লুট হয়ে গেছে, সুশাসন ছিল না, নজরদারি ছিল না, এটা রয়েছে। তারপরে যেটা হচ্ছিল যে এইখানে তো আমরা সরকারের সাথে কম্পিটিশনে পড়ে যাচ্ছি। তো এইখানে আমরা রাইট টাইমে রাইট ফাইন্যান্সিং পাবো কিনা, আমাদের তো ছাড়া তো ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা রয়েছে, আমাদের জ্বালানি নিরাপত্তা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশীয় যে আমাদের সূত্র রয়েছে সেখান থেকে গ্যাস উত্তোলনের ব্যবস্থা দীর্ঘ প্রায় 2 দশক করা হয়নি। দামও তো বাড়ানো হলো। দামও বাড়ানো হচ্ছে, কারণ ডিম্যান্ড আর সাপ্লাই যখন ওয়ার্ক করবে, ডিম্যান্ড বাড়লে দাম বাড়বে, ডিম্যান্ড কমলে দাম কমবে, এটি তো স্বাভাবিক। তো সেখানে আমাদের 35% প্রায় 30-35% গ্যাসের শর্টেজ, সেটা এলএনজি দিয়ে আমদানি করছে। এটাতে একদিকে যেমন আমাদের অনিশ্চয়তা রয়েছে এবং সরকারের ট্রেজারির প্রতি চাপ পড়ছে। তবে ইকোনমিক কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে সরকার কিন্তু এদিকে অ্যাড্রেস করতে হবে, করছেন না। এখানে বাজারে দেখা গেছে যাতে বাপেক্সকে শক্তিশালী করে দেশীয় ইয়েতে যে সূত্র রয়েছে যেখান থেকে আমরা গ্যাস পেতে পারি, সম্ভাবনা রয়েছে, সেটা ট্যাপ করা। তারপরে অফশোরে ড্রিলিংয়ের জন্য আমরা কন্ট্রাক্টর ইনভাইট করা হয়েছে। এই জিনিসগুলি যদি করা যায় তাহলে ওভার দ্য ইমিডিয়েটলি আমরা না পেলে লং টার্ম আমরা বেনিফিট পাবো। কারণ গ্যাস তো ছিল মূল উপাদান। তো এখানে আমাদের এখন যে প্রেজেন্ট রিজার্ভ আছে তাতে হয়তো দেখা যাবে যে আর 7-8 বছরের মধ্যে আমরা গ্যাস শূন্য হয়ে পড়ব যদি আমরা গ্যাস উত্তোলন নতুনভাবে না করতে পারি। আমি একটু প্রশ্ন জুড়ে দিই, এখন যে আপনাদের ইন্ডাস্ট্রিগুলো কতটুকু আপনারা আসলে নিরবচ্ছিন্ন সার্ভিস পাচ্ছেন? কারণ আপনারা এই কথা এর আগে ব্যবসায়ী নেতারা বলেছিলেন যে আমরা টাকা দিতে প্রস্তুত আছি যদি আমরা নিরবচ্ছিন্ন সার্ভিস আমরা পাই, সেটা কি পাচ্ছেন? বিভিন্ন সময় এটা বলেছি যে সরকারের ইম্পোর্ট কস্ট যা আছে আমরা ভর্তুকি যাই না, কিন্তু আমরা নিরবিচ্ছিন্ন গ্যাস চাই, সেটা পাইনি। এখনও যথেষ্ট ঘাটতি রয়েছে, অনেক ইন্ডাস্ট্রি খুঁড়িয়ে আগাচ্ছে, তাদের প্রোডাকশন ঠিকমতো করতে পারছে না। প্রসেস ইন্ডাস্ট্রিগুলি তো আরও ক্ষতিগ্রস্ত, যাদের শুধু ক্যাপটিভ পাওয়ার নয়, প্রসেস তাদের গ্যাস লাগে, যেমন গ্লাস, সিরামিক, এইসব তারা আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই অবস্থা থেকে যে উত্তরণ না ঘটানো যায়, আমাদের যেটা সমস্যা হচ্ছে এর জন্যে আপনার কর্মসংস্থান সংকুচিত হচ্ছে। আমাদের অনেক ইন্ডাস্ট্রি বা ব্যবসা প্রতিষ্ঠান তাদের কর্মচারী ছাঁটাই করতে বাধ্য হচ্ছে। কারণ হচ্ছে যদি অ্যাফোর্ড না করতে পারে, বেতন না দিতে পারে, আয় না হয় কীভাবে চলবে। তো এইটা কিন্তু দেশের জন্য, জাতির জন্য অমিনাস সাইন। কারণ হচ্ছে যে প্রতি বছর 22 লাখ 23 লাখ যাই বলে নাকি কর্মের জন্যে মানে আসছে শ্রম বাজারে বা কর্মের জন্যে, কিন্তু আমরা তো তার অর্ধেকও ক্যাটার করতে পারছি না। যার একটা অংশ হয়তো মিডল ইস্টে যাচ্ছে, কিন্তু আর বাকিগুলির জন্য তো সামাজিক একটা অস্থিরতা সৃষ্টি হচ্ছে। আপনি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের অবনতি দেখছেন, যেখানে কিশোর গ্যাং থেকে আরম্ভ করে মাদক, আরও যে ক্রাইমগুলি হচ্ছে, সেগুলি তো অনেক সঙ্গতকালীন, অনেক এমনিতেই অনেক সময় সব সোসাইটিতে হয়, কিন্তু এইটা আরও আনএমপ্লয়মেন্ট এটাকে উস্কে দেয়। কারণ আইডল ব্রেন যখন থাকে ডেভিলস ওয়ার্কশপ, তো এইটা তো উস্কে দেয়। সে সামাজিক বিশৃঙ্খলাটাও একটা বিরাট সমস্যা আমাদের জন্য। জনাব নাসির হোসেন, এই পর্যায়ে আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে আমরা বাজেট বাস্তবায়নের প্রসেসটা কি হতে পারে, ব্যবসায়ীরা কিভাবে সেটাকে সাপোর্ট দিতে পারে, সেই ব্যাপারে আপনারা একটু মতামত জানবো। দর্শক, এটি বিরতি নিচ্ছি, খুব দ্রুত ফিরবো মির গ্রুপের চেয়ারম্যানের সাথে, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন এফবিসিসির সাবেক প্রেসিডেন্ট মীর নাসির হোসেন। প্রশ্ন করছিলাম ব্যবসায়ীরা আসলে বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে কি ভাবেন। কেন বলছি এই প্রশ্নটা? ধরুন অর্থনীতিবিদরা বলছেন যে এই বাজেট বাস্তবায়ন, আপনি বলছেন প্র্যাগম্যাটিক, কিন্তু বাজেটটা প্র্যাগম্যাটিক, কিন্তু চ্যালেঞ্জ আছে। অর্থমন্ত্রী বলছেন উনি 80% যদি বাস্তবায়ন করতে পারেন উনি খুশি। কিন্তু প্রশ্নটা হচ্ছে মাঝপথে গেলে বা 6 মাস পরে তো বোঝা যাবে বাজেট বাস্তবায়নটা আসলে কোন দিকে যাচ্ছে। যদি ট্র্যাকে না থাকে তাহলে অল্টারনেটিভ আসলে পলিসি বা স্ট্র্যাটেজি কি হওয়া উচিত সরকারের বলে আপনি মনে করেন? না, ব্যাপারটা ছিল যে এটা ডু অ্যান্ড ডাই সিচুয়েশন। কারণ অর্থনীতি, আমি বললাম সামষ্টিক অর্থনীতির সমস্ত সূচকগুলি নিম্নগামী। অর্থনীতি এই সরকার 3 মাসের জন্য যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা না, এটা তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তো সেখান থেকে ঘুরে দাঁড়াতে গেলে সময় লাগবে এবং যথেষ্ট এফিসিয়েন্সি এবং যথেষ্ট রিফর্মস বিভিন্ন জায়গায় দরকার। ব্যাপারটা ছিল যে একটা প্রজেক্ট নিয়ে আমি আলোচনা করি। প্রজেক্ট যদি ইমপ্লিমেন্ট করতে হয়
তার বাস্তবায়ন, তার পরিকল্পনা থেকে আরম্ভ করে এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটাকে অনেক তড়িৎ করতে হবে। কারণ টাইম ইজ মানি, সময় চলে গেলে একটা জিনিস, স্টিচ ইন টাইম সেভস নাইন, এক সময়ের 1 ফোর অসময়ের 20 ফোর। তো ঘটনা হচ্ছে সময়টা আমাদের কাছে সব জায়গায় বেশি লাগে কেন যেন, আমরা সিদ্ধান্ত পেতে প্রচুর সময় লাগে। ব্যুরোক্রেসি, আমলাতন্ত্রের জটিলতা, আপনার এইটা হচ্ছে আমাদের মানে ব্রিটিশ আমল থেকে আরম্ভ করে দিন দিনের উন্নতি হওয়ার কথা ছিল, কিন্তু উন্নতি হয়নি, বরং অবনতি হয়েছে। সেই জায়গাটা অ্যাড্রেস করতে হবে, কিভাবে এফিসিয়েন্সি বাড়ানো যায়, কিভাবে রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক নেতৃবৃন্দ সেটাকে গ্রহণ করে আত্মস্থ করে ইমপ্লিমেন্ট করতে পারে। সেখানে ব্যুরোক্রেসির উপরে ডেফিনেটলি যে কোনো দেশের ব্যুরোক্রেসি একটা চালিতা শক্তি প্রশাসনের, কিন্তু তারপরে সম্পূর্ণ নির্ভর করে বা তারপরে মানে তাদের উপরে সম্পূর্ণ ডিপেন্ড হয়ে যদি চলে, সেখানে হয়তো রাজনীতির মানে তাদের যে অভিষ্ট লক্ষ্য, পলিটিক্যাল উইল, যে সেটা বাস্তবায়ন কঠিন হয়ে যায়। সেই জায়গাটা দেখতে হবে, আমাদের সমস্ত চিন্তা ধারণার পরিবর্তন আনতে হবে। আপনার কাস্টমস থেকে আরম্ভ করে সব জায়গায় ডিজিটালাইজেশন করতে হবে। আপনার এমন আমার যেন কোনো জায়গায় না যেতে হয়, আমি ঘরে বসে যেন আমি ব্যবসার অনেক কিছু করে ফেলতে পারি। যদিও এই বাজেটে একটা মানে ওয়ান স্টেপ সার্ভিসের মতো ডিক্লেয়ার করা হয়েছে, সেখানে কতগুলি টাইম বাউন্ড অ্যাকশনের কথা বলা হয়েছে। তো এই ওয়ান স্টপ সার্ভিসের আমাদের অতীতের অভিজ্ঞতা খুব ভালো না। অনেক আগে মিড 80s থেকে ওয়ান স্টপ সার্ভিস করা হয়েছিল। একসময় এটাকে পরিহাসের ব্যাপার দাঁড়িয়েছিল যে ডেটা স্টপ সার্ভিস পরিণত হয়েছে। আমি আশা করি বর্তমান সরকার যেহেতু টেকনোলজি বেসড এবং তারা চিন্তা ভাবনা করছেন যে এগিয়ে যাওয়ার, সেখানে সেটা হয়তো হবে না, কিন্তু আমরা বাস্তবে সেটার প্রতিফলন দেখতে চাই। সময় বলে দেবে যে এখান থেকে আমরা কতখানি সুফল পাচ্ছি। একটা বিষয় সেটা নিয়ে বেশ আপনারা আলোচনা করছেন, এবং সেটা হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন। সরকার জাতিসংঘে দায়িত্ব নিয়ে প্রথম কাজটি যেটি করেছিল, জাতিসংঘে এটিকে এক্সটেনশন বা মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছিল। সম্প্রতি জাতিসংঘের যে কমিটি যেটি দেখে সিটিপি, তারা বলেছেন যে তারা বাংলাদেশের সুপারিশকে তারা ইতিবাচকভাবে নিয়েছেন, কিন্তু এটা আসলে জেনারেল যে অ্যাসেম্বলির যে অধিবেশন হবে সেখানে আসলে ডিসিশনটা হবে যে বাংলাদেশ আসলে কতদিন সময় পাচ্ছে। সেটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, বা বাংলাদেশ যেটা মনে করছে যে 3 বছরই পাওয়া যাবে সেটাও হতে পারে। প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাতে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য আমরা কতটা সময় পাবো আমরা এখনো স্পষ্ট না। বাজেটে আমি বড় কোনো স্পেসিফিক কৌশল আমার কাছে চোখে পড়েনি যে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে বড় কোনো স্ট্র্যাটেজি চোখে পড়েছে, কিন্তু গভর্নমেন্ট মনে করছে 3 বছর পাবে। এই যে বাজেট উত্তরণ আপনি বলছেন যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, তারপর এলডিসি গ্র্যাজুয়েশন, আপনারা কিছুটা ব্যবসায়ী হিসেবে আতঙ্কিত কিনা? কারণ কম্পিটিশন তখন বেড়ে যাবে। না, আমরা তো অবশ্যই, কারণ হচ্ছে যে আমার ইনফ্রাস্ট্রাকচার নাই, আমি কস্ট অফ দ্য ডুইং প্রতিনিয়ত বাড়ছে, আমি তো ক্রমান্বয়ে কম্পিটিটিভনেস হারিয়ে ফেলছি। তো সেখানে তো আমরা আন্তর্জাতিক বাজারে টিকে থাকা মুশকিল, কারণ গ্লোবাল অনেক চেঞ্জ হয়েছে, জিও পলিটিক্সের অনেক চেঞ্জ হয়েছে। আপনার ট্রাম্প সাহেবের যে রেসিপ্রোকাল ট্যারিফ, এটা তো সব জায়গায় ইম্প্যাক্ট করেছে। তো পরিস্থিতিটা খুব জটিল। আমরা যদি 3 বছর পাই, অন্ততপক্ষে আমরা একটা ব্রিদিং স্পেস পাবো, কিন্তু তার মধ্যে কিন্তু অনেক কাজ করতে হবে, সরকারি করতে হবে, প্রাইভেট সেক্টরে করতে হবে, বোথ জায়গায় ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। এই দুটো জায়গায় করে সমন্বিতভাবে এগিয়ে যেতে হবে। তাহলে কিন্তু আমরা হয়তো 3 বছর পরে গিয়ে দেখবো আমরা 3 বছর আগে যেখানে ছিলাম সেখানে আছি, কিন্তু আমাদের যে বেনিফিটগুলি ছিল সেগুলি চলে যাচ্ছে। তখন তো আমরা আরও বিপদের সম্মুখীন হব। তবে আমি মনে করি যে আশাবাদী যে এক্সটেনশনটা ইভেন্ট থেকে পাওয়া যাবে। আর আমাদের তো একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হয়েছে, আমাদের প্রেসিডেন্ট তো, আমাদের পররাষ্ট্রমন্ত্রী তো ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হয়েছে, সেখানে তো তার কিছু ইনফ্লুয়েন্স হতো, কাজ করতে পারে, সেই দিক দিয়ে আশাবাদী। আর যেহেতু সুপারিশটা ইতিবাচক হিসেবে দেখা হয়েছে, তবে আমাদের বসে থাকলে চলবে না, প্রতিনিয়ত আমাদের যে জিনিসটা করতে হবে সাস্টেনেবিলিটি আনতে হবে আমাদের প্রাইভেট সেক্টরে। গভর্নমেন্ট হচ্ছে প্রোঅ্যাক্টিভ হতে হবে, কতখানি আপনার তড়িৎ সমস্ত সিদ্ধান্ত নেবে, যে জটিলতাগুলি আইনি জটিলতা যেগুলি রয়েছে সে দূর করে আপনার কতখানি প্রো বিজনেস প্রো ইন্ডাস্ট্রি করা যায় সেটা সরকারের দিক থেকে করতে হবে। আর প্রাইভেট সেক্টর ক্যাপাসিটি বিল্ডিং করে তাদেরকে ইকুইপড হতে হবে, যে যাতে গ্র্যাজুয়েশন হয়ে গেলে আমরা যে সুবিধাগুলি হারিয়ে ফেলবো সেগুলি অন্য কিছুতে অফসেট করে যাতে আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারি।
একটা বিষয় সেটা হচ্ছে আপনি যে ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা বিজনেসটা করি, ধরেন এই মুহূর্তে সেখানেও কম্পিটিশন অলরেডি বেড়ে গিয়েছে, বিশেষ করে ইন্ডিয়া এবং ভিয়েতনাম বড় বড় ড্রাইভ দিচ্ছে আমাদের কম্পিটিটর হিসেবে। সামনে যদি এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যায়, কম্পিটিটিভনেস আমাদেরকে বাড়াতেই হবে, কারণ নাহলে আমরা পিছিয়ে পড়ে যাব। কিন্তু নতুন বাজার যখন আমরা এক্সপ্লোরেশন নিয়ে কথা বলি, খুব বেশি মানে ভালো খবর কিন্তু আমরা পাই না। আমাদের পোশাক খাতের যারা ব্যবসায়ী আছে, সবচেয়ে বড় রপ্তানি খাত, তারাও কিন্তু যে নতুন বাজার অনেক বেশি তৈরি হচ্ছে, আমরা ইউরোপ এবং আমেরিকার বাজার বাদ দিয়ে অন্য বাজারগুলোতে খুব ভালো করছি, এমন স্ট্র্যাটেজি কিন্তু আমরা খুব বেশি দেখতে পারিনি। নতুন মার্কেট এক্সপ্লোরেশন নিয়ে আসলে আর কি করা উচিত সেটা আমি জানতে চাই, এক। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যখন এই ধরনের এক্সপ্লোরেশন নিয়ে ভাবছি, গভর্নমেন্ট তখন পঞ্চবার্ষিক পরিকল্পনাতে নতুন নতুন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ করার কথা বলছে বিভিন্ন দেশের সাথে। জাপানের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং অলরেডি হয়েছে। এই পুরো প্রক্রিয়াগুলোকে আসলে খুব সহজ হবে বলে আপনার কাছে মনে হয়? সবাই কিন্তু খুব কম। না, খুব সহজ না। মানে এখানে প্রচুর কাজ করতে হবে, প্রচুর দক্ষতা বাড়াতে হবে, আমাদের নেগোশিয়েটিং স্কিল বাড়াতে হবে, নলেজ বেসড একটা দেশ গড়ে তুলতে হবে, যাতে সর্বক্ষেত্রে একটা জ্ঞানের প্রভাব পড়ে। আপনার সে প্রশাসন হোক, জুডিশিয়ারি হোক, ল এনফোর্সিং হোক, প্রাইভেট সেক্টর হোক, সব জায়গায় জ্ঞানের কোনো বিকল্প নাই কিন্তু। কারণ যে দেশগুলি উন্নত হয়েছে তারা কিন্তু জ্ঞান ভিত্তিক হয়ে উঠেছে। তো সেখানে আমাদের কিন্তু যথেষ্ট দুর্বলতা রয়েছে। আমাদের এডুকেশন সিস্টেম এটা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে এখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। কারণ এই এডুকেশন সিস্টেম দিয়ে এই যে বিভিন্ন সমস্যা রয়েছে, আমাদের 2-3 ধারার এডুকেশন সিস্টেম রয়েছে, এডুকেশনাল ডিভাইড রয়েছে। ঢাকার সাথে মফস্বলের ডিস্ট্রিক্টগুলির যে এডুকেশনাল ডিভাইড, তারা অনেক সুযোগ সুবিধার থেকে বঞ্চিত। ঢাকার যারা পড়েন বিভিন্ন ইনস্টিটিউশনে, তারা অনেক আপডেটেড। তারা হয়তো বেশিরভাগ ছেলেপেলেরা এখন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, তারা তো বিদেশে চলে যাচ্ছে। দেশে মানে জ্ঞানের সম্পদ থাকতে হবে, যাতে দেশকে তারা সার্ভ করতে পারে, তাদেরকে গড়ে তুলতে পারে। এবং রাজনৈতিক দর্শনটা এমনভাবে করতে হবে যাতে আমরা অন্য অন্য দেশের থেকে এগিয়ে যেতে পারি। আজকে যদি মালয়েশিয়া পারে, আজকে যদি ইন্দোনেশিয়া পারে, আমরা কিন্তু প্রায় একই সময় দিয়ে ইন্ডিপেন্ডেন্স, যদি আমি পাকিস্তান আমলে ইন্ডিপেন্ডেন্সটা ধরি, ভিয়েতনাম তো আরও অনেক পরে, ভিয়েতনাম ওয়ারের অনেক পরে, কোরিয়ান ওয়ারের পরে, মানে পাকিস্তান স্বাধীনতার পরেও তারপরে তারা ঘুরে দাঁড়িয়েছে। তো আমরা কিন্তু সেভাবে উঠতে পারিনি। আমাদের পোটেনশিয়ালিটিস আছে এখানে, ক্যাপটিভের একটা মার্কেট রয়েছে এখানে, একটা অংশ, বেশ বড় অংশ, পারচেজিং পাওয়ার বেশি এখানে, তরুণ উদ্যোক্তা শ্রেণী সৃষ্টি হয়েছে। তারপরে ওয়ার্কফোর্স ট্রেনেবল, ইজিলি ট্রেনেবল, যদিও প্রোডাক্টিভিটি পয়েন্টে প্রশ্ন রয়েছে, অনেক দেশের লেবার ফোর্সের থেকে আমাদের প্রোডাক্টিভিটি কম। সেই হিসাবে আমরা খুব যে চিপ লেবারের দেশ তাও না, কিন্তু সম্ভাবনা আছে। এইটাকে যদি কাজে লাগানো যায়, মেধাও রয়েছে, প্রচুর মেধা রয়েছে, সেগুলিকে যদি অর্গানাইজড ওয়েতে আগানো যায়, আপনার টেক নলেজটাকে আপনাকে বৃদ্ধি করতে হবে স্কুল পর্যায়ের থেকে। কারণ এখন টেকনোলজি, এআইয়ের যুগ, এই জায়গাটা ম্যাচিং করতে হবে। তা নাহলে কিন্তু আমরা দেখা যাবে 5-10 বছর আমাদের পিছনে যারা ছিল তারা কত উপরে রেখেছে, আমরা হয়তো খেয়ে হারিয়ে ফেলেছি। সেই জায়গাটা আমার মধ্যে অ্যাড্রেস করতে হবে। এটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে, একদম দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগোতে হবে। শিক্ষা ব্যবস্থাকে একদম আমূল পরিবর্তন করে যুগোপযোগী করতে হবে। হেলথ সেক্টরের উন্নতি করতে হবে, কারণ হেলথটা কিন্তু একটা বেসিক একটা জাতি। আমরা দেখেন ওয়ার্ল্ড কাপে আমার দুঃখ লাগে যে ক্রোয়েশিয়ার মতো দেশ, যেটা 1,50,000 লোকের দেশ, তারা ওয়ার্ল্ড কাপে ফুটবলে খেলছে। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এখানে প্রায় 2 বিলিয়ন পপুলেশন, দে আর নট সিন ইন দ্য ওয়ার্ল্ড কাপ অ্যাজ ইয়েট। আপনি কোপে ভার্ডো যে কালকে খেললো, এদেরও ছোট্ট একটা দেশ, জি। এরকম অনেক আপনি বলকান রিজনে যেগুলি দেখেন, ছোট ছোট দেশ, ক্রোয়েশিয়া, তারপরে এস্তোনিয়া, এইসব দেশের থেকে, এখান থেকে কয়েকটা টিম কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকে ওয়ার্ল্ড কাপে এসছে। তো এটা কিন্তু আবার এই যে জাতীয় পুষ্টির উপরে নির্ভর করে। আপনি একদিনে আপনি খেয়ে একদিনে তাজা হয়ে যেতে পারবেন না। আপনার ইয়ার্স আফটার, জেনারেশন আফটার একটু গ্রো করতে হবে, যাতে আপনার পুষ্টির এখানে বৃদ্ধি পায়, একটা পর্যায়ে আসে যেখানে আপনি শারীরিক কষ্ট করে উত্তরণ করতে পারেন। কারণ হচ্ছিল খেলাধুলায় কিন্তু শারীরিক একটা কসরতের জায়গা, স্কিলের জায়গা, এই জায়গাটা বাড়াতে হবে।
তো আমি মনে করি যে হোলিস্টিক একটা অ্যাপ্রোচ নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে যদি আগানো যায় তাহলে আমরা সুফল পাবো। পোটেনশিয়ালিটিস আছে এই দেশে। আরেকটা প্রশ্ন করবো, তারপর আরেকটা বিরতি নিব। সেটা হচ্ছে বিদেশি বিনিয়োগ পরিস্থিতি। বিদেশি বিনিয়োগকারীদের সাথে যারা এক্সিস্টিং, আমার কাছে তো মনে হয় যে তারাই আসলে বারবার বিনিয়োগ করছেন বলে আমাদের দেশে হয়তো বিদেশি বিনিয়োগ নিয়ে আমরা ভালো খবর পাচ্ছি না, কিন্তু তাদের ইনভেস্টমেন্টটা আছে। কিন্তু নতুন বিনিয়োগকারী যখনই আসতে চান বা এক্সিস্টিংদের সাথে যখনই আমরা কথা বলি, এই শোয়ে যখন আমরা আলোচনা করেছি, তারা বলেছেন যে আমরা পলিসির কনসিস্টেন্সি চাই, ট্যাক্স পলিসির কনসিস্টেন্সি চাই। আমরা একটা জেনে বাংলাদেশে বিনিয়োগ করি, পরে দেখি সেই ডিসিশন চেঞ্জ হয়ে গেছে। এই কনসিস্টেন্সিটা আমরা কেন আনতে পারছি না? এক, দ্বিতীয়ত হচ্ছে মার্কেট এক্সপ্লোরেশনের দিক দিয়ে বা ইনভেস্টমেন্ট টানার দিক থেকে আমরা আসলে কিছুটা অল্টারনেটিভ হইতে যাওয়া উচিত কিনা। অনেকে বলেন যে আমরা সাউথ ইস্ট এশিয়ার ইনভেস্টমেন্ট বা ওই দেশের বাজারগুলো আমাদের আসলে ফোকাস করা উচিত। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন, তার আগে আজকে একনেকে চীনের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল, যেটা থেকে প্রায় $500 মিলিয়ন বিনিয়োগ আসবে বলে ধারণা করা হচ্ছে। তার মানে কি মনে হচ্ছে যে আমাদের ওভারঅল ইনভেস্টমেন্ট প্যাটার্ন কিছুটা চেঞ্জ হচ্ছে? এটার অ্যাপ্রোচটা রয়েছে গভর্নমেন্টও প্রোঅ্যাক্টিভ, কিন্তু যে জায়গাটা হচ্ছিল বেসিক কতগুলি রিকোয়ারমেন্ট রয়েছে। একটা হলো এনার্জি অ্যাভেলেবিলিটি, 2 নম্বর হচ্ছিল আপনার কনসিস্টেন্সি অফ পলিসি যেটা আপনি বললেন, এবং প্রো বিজনেস হতে হবে, এবং ইমপ্লিমেন্টেশন অফ দ্য পলিসি। আর পলিসি নিলে হবে না, আপনার সেটা সময় মতো কার্যকর করা যায় না, হ্যাসেল ফ্রি করা যায় কিনা। আমি একটা পারমিশনের জন্য যাবো, লাইসেন্স যাবো, আমার অন্য কতগুলি জিনিস ইন্টারপ্রিটেশনের দরকার হতে পারে। সেটা যদি দীর্ঘ সময় লাগে তখন তো বাস্তবের সাথে মিল হচ্ছে না, এবং আমরা তখন ক্ষতিগ্রস্ত। এইটা যদি দেখে কোনো বিদেশি ইয়ে, তারা তো উৎসাহিত হবে না। যারা এসে গেছে, যারা একটা সুদিনের ছিল যখন আমার সব ইনফ্রাস্ট্রাকচার ভালো ছিল, তারা একটা সাঙ্ক কস্টের উপরে দাঁড়িয়ে এখন ব্যবসা করছে। কিন্তু নতুনরা তো এগুলি চিন্তা ভাবনা করে আসবে। কান্ট্রির পলিসি, ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, দ্য ল এনফোর্সিং, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সব বিবেচনা করেই আসবে। তারা তো তাদের পুঁজি নিয়ে সেখানে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে চাইবে না। কারণ যখন দেখবে যে মুনাফা হবে তখন কিন্তু তারা সবই আসবে। তো সেই পরিবেশটা করতে দেরি হবে, কারণ যার জন্য আমরা দেখছি যে বিদেশি বিনিয়োগ এখন আকৃষ্ট হচ্ছে না। সরকার চেষ্টা করছেন, কিন্তু পেছনের দিকটা যদি আপনি ঠিক না করেন, ব্যাক এন্ডটা যদি ঠিক না করেন, ফ্রন্ট এন্ড দিয়ে কিন্তু কাজ হবে না আর কি। চাইনিজ যে ইনভেস্টমেন্ট আসার কথা ভাবছি আমরা, সেটা কি আমাদের জন্য ইতিবাচক বার্তা আনবে? এনি ইনভেস্টমেন্ট আসুক, সেটা যেটা হয়, একটা হচ্ছিল যে আমাদের যদি এক্সপোর্ট হলে ফরেন কারেন্সি একটা এদেশে আসে, এমপ্লয়মেন্ট হয়, তো এনি সর্ট অফ ইনভেস্টমেন্ট ইজ বেনিফিশিয়াল। কেন, একটা ইনভেস্টমেন্টের সাথে ওইখানে একটা ইকোসিস্টেম গড়ে ওঠে। ডাইরেক্টলি মানুষ উপকৃত হয়, ইনডাইরেক্টলি হয়। আপনি রূপপুরে যান, দেখবেন যে ইট হ্যাজ বিকাম রাশিয়ান সিটি। বাংলাদেশের যে সমস্ত জায়গায় প্রত্যন্ত অঞ্চলে শিল্প হয়েছে, সেখানে হয়তো আগে কিছুই ছিল না, এখন দেখেন তার ঘিরে বাজার, তারপরে আপনার দোকান, অন্যান্য মানে সার্ভিসগুলি গড়ে উঠেছে। একটা অর্থনৈতিক কর্মকাণ্ড যদি কোনো জায়গায় শুরু হয়, ইকোসিস্টেমটা ডেভেলপ করে, অনেক মানুষ তখন উপকৃত হয়। সেই জন্য এনি সর্ট অফ ইনভেস্টমেন্ট ইজ ওয়েলকাম, এবং ইট ব্রিংস বেনিফিট টু দ্য কান্ট্রি। আমরা আরেকটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা আপনাকে র্যাপিড ফায়ার প্রশ্ন করবো। ইয়াং জেনারেশনের আরও কিছু প্রশ্ন আছে, সেগুলোর উত্তর জানবো। দর্শক, একটি বিরতি নিচ্ছি, খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন এফবিসিসির সাবেক প্রেসিডেন্ট এবং মির গ্রুপের চেয়ারম্যান মীর নাসির হোসেন। আমি বলছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করবো, আপনাকে আগেও করেছি, আজকেও নতুন 10টা প্রশ্ন, কিন্তু তারা একটু নতুনভাবে উত্তর চায়। র্যাপিড ফায়ার মানে এক কথায় উত্তর, আমরা একেবারে এক কথাতেই রাখবো উত্তরগুলো। আপনার কাছে এই মুহূর্তে বাজেট নিয়ে সবচেয়ে বড় টেনশন কোনটা মনে হয় আপনার কাছে? বাস্তবায়নের সমস্যা। বাস্তবায়নের টেনশন। 2 নাম্বার, এই মুহূর্তে ব্যবসায় সবচেয়ে বড় চাপ কোনটা? ট্যাক্স নাকি খরচ, অপারেশনাল কস্ট? ট্যাক্স একটা বড় সবচেয়ে। তৃতীয় প্রশ্ন করতে চাই, রাজস্ব খাতে সম্পূর্ণ অটোমেশনের কথা বলা হচ্ছে, এটা কি টেনশন নাকি সম্ভাবনা? সম্ভাবনা। পরের প্রশ্ন, আগে কি যাচাই করতেন সেটা জানতে চাই না, কিন্তু এই মুহূর্তে জানতে চাই, এই মুহূর্তে আপনি বিনিয়োগ করার আগে কি যাচাই করেন সবার আগে? প্রথম হলো আমি গ্যাস পাবো কিনা। গ্যাসের এত টেনশন? অবশ্যই। ওকে। পঞ্চম প্রশ্ন, কর্মীরা কখন ভালো রেসপন্স করে, বেতন বাড়ালে নাকি কাজের পরিবেশ ভালো করে দিলে? কাজের পরিবেশে তারা উৎসাহিত হয়। 6 নাম্বার, ভালো কর্মীকে কোম্পানিকে ধরে রাখার বড় চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ হচ্ছিল তার যে কর্মীটাকে যাতে কোম্পানির প্রতি অ্যাট্রাক্টেড হয়, সেরকম একটা এনাবেলিং এনভায়রনমেন্ট তৈরি করা। ওকে। 7 নম্বর প্রশ্ন, ব্যবসায়ীদের নেতা হওয়া যায় কিভাবে? আপনি তো ব্যবসায়ীদের নেতা হয়েছিলেন, তারা জানতে চায় ব্যবসায়ীদের নেতা কিভাবে হয়? আগে ব্যবসায়ী হোক, তারপরে নিতে হবে।
চিন্তা করা উচিত। কিন্তু হয়টা কিভাবে আমিও জানতে চাই। না, ব্যবসায়ী না হলে ভালো ধরেন ব্যবসায়ী যে ব্যবসায়ী সে নেতা হবে কিভাবে? নেতা হলে তার নেতৃত্ব দেওয়ার গুণাবলী থাকতে হবে, ন্যাক থাকতে হবে। ওকে, এই যন্ত্রণার এবার মানসিকতাও থাকতে হবে। ওই তো বললাম তো, যে জিনিসটা হচ্ছিল যে নেতা হলে তার যে চ্যালেঞ্জগুলি সেটা তাকে মূল্যায়ন করতে হবে, সেই দিকে পদক্ষেপ দেবে কিনা, তাকে মানুষের জন্য কাজ করতে, মানুষের সমালোচনা, মানুষের প্রয়োজন মেটানোর মানে মন মানসিকতা থাকতে হবে, কারণ তাদের মেম্বারদের বিশেষ করে সেটা না থাকলে তো পারবে না সে। ওকে, এভাবে ব্যবসায়ী নেতা হওয়া যায়। যারা দরকার উত্তর তারা পেয়েছেন। পরের প্রশ্ন, কিভাবে কঠিন সময়ে ভালো সিদ্ধান্ত নেওয়া যায়? মাথা ঠান্ডা করে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। 9 নম্বর, নেক্সট জেনারেশনের কাছে ব্যবসা স্থানান্তরের সবচেয়ে বড় টেনশন কি? টেকনোলজিক্যাল ইভলিউশন। কেন? তারা তো টেকনোলজিক্যালি ইভলভ থাকে। ওইটা প্রতিনিয়ত টেকনোলজি চেঞ্জ হচ্ছে, তার থেকে অ্যাডাপশন, তাকে আপনার ফেসিলিটেট করছে কিনা, কান্ট্রি ফেসিলিটেট করছে, আপনার গ্রামে একজন ফ্রিল্যান্সিং করছে, তার জন্য আপনি ইন্টারনেট ফ্রি সে পাচ্ছে কিনা, নিরবিচ্ছিন্ন পাচ্ছে কিনা, কেন তার সাথে একটু ফরেন কারেন্সি আর্নিং জড়িত। টেকনোলজিটা মানে ইন প্লেস হইতে হবে। আমাদের তো অনেক সমস্যা রয়েছে, আমাদের ইন্টারনেটের স্পিড কম, কস্ট বেশি, তারপরে অন্যান্য যেগুলি ক্ষেত্রে আমাদের দরকার সেগুলি তো আমরা পাচ্ছি না। কিন্তু আমার কাছে মনে হয় ওরা যেই টেনশনটা জানতে চেয়েছে সেটা হচ্ছে আপনার নেক্সট জেনারেশনের কাছে যখন আপনি ব্যবসা হ্যান্ড ওভার করেছেন তখন আপনার কি আমার টেনশন কাজ নেক্সট করেছে? জেনারেশনের কাছে হ্যান্ড ওভার করতে গেলে যেটা আমি সবচেয়ে আমার ছেলেকে বলি, ইয়োর জেনারেশন ইজ গুড অ্যাজ এ ম্যানেজার, আওয়ার জেনারেশন ওয়াজ গুড ইন এন্টারপ্রেনিয়রশিপ। তো ইউ শুড নট রিমেইন অ্যাজ এ ম্যানেজার, এফিসিয়েন্ট ম্যানেজার, ইউ শুড বি এবল টু বি এন্টারপ্রেনিয়র, রিস্ক টেকিং এবিলিটি এটা থাকতে হবে তোমাদের মধ্যে। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট জেনারেশন উনি কি বলছেন সেটা, ওনার পরের জেনারেশনকে উনি কি বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। একেবারে শেষ প্রশ্ন র্যাপিড ফায়ারে, সেটা হচ্ছে যে ধরুন এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন যে একটা বড় অর্ডার এসেছে বা আসবে, কিন্তু এটার উৎপাদন খরচ অনেক বেশি, আপনি কি সেই অর্ডার নেবেন নাকি রিস্ক এড়াবেন? আমাকে চিন্তা করতে হবে যে আমার পজিশন কী, আমি কি এই অর্ডার দিয়ে অন্তত সাস্টেনেবল লেভেলে থাকতে হবে, যে আমি গায়ে, যেটা আমি বাংলা বলে গায়ে গায়ে শোধ করতে পারি কিনা, তাহলে আমার প্রেজেন্ট ইউটিলিটি কাজে লাগছে, এমপ্লয়মেন্ট রয়েছে, শ্রমিকদের বেতন দিতে পারছি, সেই পর্যায়ে দেখতে হবে। কিন্তু তার বিলও হলে যদি দেখা যায় কস্টই আসছে না, প্রফিটটা বাদ দেন, যদি ব্রেক ইভেনও থাকে তাহলে হয়তো এক পর্যায়ে আপনি রাইজ করতে পারবেন, কিন্তু ব্রেক ইভেনের নিচে হলে তো ইউ উইল বি লুজিং ইউর ক্যাপিটাল। ওকে, তার মানে আগে ব্রেক ইভেন মানে মিনিমাম একটা কস্ট, মানে অ্যাকচুয়াল কস্টটা উঠে আসে কিনা সেটা সবার আগে যাচাই করতে হবে। র্যাপিড ফায়ারের অংশ শেষ করলাম, আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছে। এবার একটু বড় প্রশ্নের দিকে যাই, ছোট ছোট দুটো প্রশ্ন করে আজকে আমরা আয়োজন শেষ করব। ইয়াং জেনারেশনের সাথে যখন আমরা কথা বলছিলাম, দে আর অ্যাকচুয়ালি ভেরি কনফিউজড। এটা এই জায়গাতে আপনি যেটা বলছিলেন যে টেকনোলজি এত বেশি ইভলভ হচ্ছে এবং শহরের সাথে গ্রামের ইভলিউশনের যে ট্রেন্ড এটা এত বেশি পার্থক্য, এটা অনেক ক্ষেত্রে শহরের ভিতরে অনেক ধরনের পার্থক্য রয়েছে অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে। তারা আসলে কোন দিকে নিজের স্কিল বাড়াবে, কোন জায়গাটাতে আসলে আগামীতে কাজের পরিবেশ ভালো হবে বা তাদের ক্যারিয়ার ভালো হবে, তারা কনফিউজড। কি সাজেশন দেবেন তাদের? আমাদের দেশের নেক্সট জেনারেশন আর অন্য দেশের নেক্সট জেনারেশনের মধ্যে পার্থক্য রয়েছে। এখানে যে সমস্যা বা সম্ভাবনা, এখানে তারা মনে করে এই সমাজে ব্যবসায়ী হয়ে টিকে থাকতে হলে তার পিয়ার খুব স্ট্রং হতে হবে, যেটা আমরা আমাদের জেনারেশনে পিয়ার স্ট্রং করে উই কুড মানে অ্যাক্সেস টু ডিসিশন মেকার্স। সেখানে তারা মনে করে যে আমি কোন পরিচয় যাব, তোমরা তো একটা পরিচয় তৈরি করেছো, কিন্তু আমার তো নতুন করে যে হয় পরিচয় দেবে আমি অমুকের ছেলে ভাইয়া, আমি তো স্বনামে আসতে পারছি, সেখানে আমি হোঁচট করছি, কারণ আমার তরিত একটা দরকার, যেটা দিয়ে আমরা তো ল অ্যান্ড অর্ডার সিস্টেম থেকে আরম্ভ অনেক ইভেন্ট জড়িয়ে যায়, সেখানে তো তোমাদের অ্যাক্সেস যতটুকু আমাদের তো সেই অ্যাক্সেসটা নাই। এটা কিন্তু তারা প্রকটভাবে অনুভব করে, এইটা কিন্তু তাদের জন্য বড় একটা সংকট। তবে তাদের সম্ভাবনা যথেষ্ট, কারণ তারা অনেক মিটিকুলাস, তারা অনেক ক্যালকুলেশন ওরিয়েন্টেড, তারা একদম পাই হিসাব করে নিতে পারে, এবং আপনার বিজনেস কীভাবে এক্সপ্যান্ড করা যায়, কস্ট এফেক্টিভ করা যায়, এই এফিসিয়েন্সিটা তাদের রয়েছে। আমরা কিন্তু থাম রুলে ব্যবসা করেছি, আমরা একটা চিন্তা করেছি, আমরা নিজে থেকে হয়তো একটা মার্কেট সার্ভে করছি, সেটা রাইট অর রং, অনেক সময় রং হতে পারতো, তো আমরা রিস্ক নিয়ে নেমে গেছি, কোনোটাই সাকসেস হয়েছে, কোনোটাই ফেলিওর হয়েছে, কিন্তু ওরা কিন্তু রিস্কটা ওইভাবে নিতে চায় না, তারা ক্যালকুলেট করে এগোতে যায় যে আসলে আমার বিজনেস কেসটা হবে কিনা,
আমার এই যে ইনভেস্টমেন্ট করবো একটা ডেফিনিট টাইমে আমি ফেরত পাবো কিনা এই চিন্তা করে, সেই জন্য চিন্তার ক্ষেত্রে তাদের কিন্তু যথেষ্ট উৎকর্ষতা হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় যে এই জেনারেশন রিস্ক টেকিং অ্যাবিলিটি একটু কম। ওকে, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটা করতে চাই। 10 বছর পরে বাংলাদেশকে আপনি কোথায় দেখেন ইনভেস্টমেন্টের পরিবেশের দিক দিয়ে? আমি তো দেখতে চাই যে আমি মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার কাছাকাছি চলে যেতে চাই, বিশেষ করে মালয়েশিয়া, কারণ ইন্দোনেশিয়া আরও উপর স্তরে চলে গেছে, ওই দূর পর্যন্ত হয়তো নাও যেতে পারি, কিন্তু মালয়েশিয়া ইন্দোনেশিয়ার কোনো একটা জায়গায় আমরা যেতে পারি। সিঙ্গাপুরের কথা আমি বলি না, সিঙ্গাপুরের সাথে অনেক জায়গায় কম্পেয়ার করা যায়, অনেক কিছু করা যায়। তো আমি মনে করি যে গ্রোয়িং নেশন হিসেবে আমরা ওই পর্যায়ে যদি এশিয়ান কান্ট্রির মধ্যে আমরা যদি একটা উল্লেখযোগ্য জায়গায় যেতে পারি, সেই চেষ্টা থাকবে আমাদের সবার। আমরা তেমনটা আশা করি। জনাব নাসির হোসেন, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন আবারও, সেজন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। অনেকে প্রশ্ন করেন না যে বাজেট যায় আসে, আসলে এতে জনগণের কি যায় আসে? জনগণের যে কি যায় আসে, ব্যবসায়ীদের জন্য যেটা আসলে একটা বড় ক্ষেত্র তৈরি করে দেয় ব্যবসার বিনিয়োগের ভাবনা নিয়ে, সেটির পার্থক্য জানানোর জন্যই কিন্তু আজকের আয়োজন। এবং মীর নাসির হোসেন কিন্তু বারবার বলছিলেন যে গভর্নমেন্ট এক ধরনের উত্তরাধিকার সূত্রে যে অর্থনীতির বিপদ পেয়েছে সেটাকেই এখন সামাল দিতে হবে। বাংলাদেশের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ, প্রতিযোগিতা শক্তিশালী হয়ে যাচ্ছে। আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করলে বিদেশিদের সাথে প্রতিযোগিতা আরও বেড়ে যাবে। আমরা তখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা, সেটা যদি হয়ে যায় তাহলে বাংলাদেশ কিন্তু অর্থনৈতিক দিক থেকে খুব বেশি শক্তিশালী হতে পারবে না। এটা হয়তো আপাত দৃষ্টিতে আমরা বুঝতে পারছি না, কারণ ব্যবসায়ীরা এখনও তাদের সেই হালটা ধরে রেখেছেন। এই হাল যদি তারা ধরতে না পারেন তাহলে বাংলাদেশের অর্থনীতির বিপদ কিন্তু কোনোভাবেই সামাল দেওয়া যাবে না। সেজন্য নীতিগত সিদ্ধান্তগুলো নেওয়া জরুরি। মীর নাসির হোসেন যেটি বলছিলেন যে বাজেটের যে পলিসিগুলো সেগুলো অনেক বেশি প্র্যাগম্যাটিক, কিন্তু বাস্তবায়নটা যদি হয়ে যায় তাহলেই বাংলাদেশের অর্থনীতি উতরে যাবে। সংসদের অধিবেশন চলছে, আরও কিছুদিন চলবে, তারপরে নতুন অর্থবছর শুরু হবে। আশা করি যা সিদ্ধান্তই আসবে সেটি বাংলাদেশের বিনিয়োগের জন্য ভালো পরিবেশ নিয়ে আসবে। এতক্ষণ ধরে যারা এই আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।